ক্লাস 9 স্বর্ণপর্ণির পরের অংশটা দেখো, পেজ নাম্বার 96। যাক, একটা বাধা অতিক্রম করা গেছে। ভদ্রলোক যে কাগজে আমার ছবি দেখেছেন এবং আমার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে দেখছে, এর ফলে যে কিছুটা অস্বস্তি ভোগ করেছিলাম সেটা অস্বীকার করব না। ট্যাক্সিতে উঠে নরবার্ট ড্রাইভারকে গন্তব্যস্থল বাতলে দিল। 17 নম্বর ফ্রিডরিখস্ট্রাসে। বার্লিন যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম শহর সেটা বুঝতে বেশি সময়ও লাগলো না। এও বুঝলাম যে শহরটা ঘড়ির কলের মতো ডলে চলে। এর চরিত্রের সঙ্গে লন্ডনের কোনো মিল নেই। লন্ডনের রাস্তাঘাটে যে সংখ্যায় ভারতীয় দেখা যায়, এখানে ততটা দেখা যায় না। যদিও জানি যে বেশ কিছু ভারতীয় এখানে হয় পড়াশোনা করছে, না হয় চাকরি করছে। আধ ঘন্টাখানেক চলার পর নরবার্ট ট্যাক্সিওয়ালাকে ডাইনে থামতে বলল। ট্যাক্সি একটা দোতলা বাড়ির সামনে থামল। নরবার্ট ভাড়া চুকিয়ে দিয়ে বাঁ হাতে নিজের সুটকেস আর ডান হাতে আমারটা নিয়ে সদর দরজার দিকে বেল টিপল। অল্পক্ষণের মধ্যেই একটা চাকর এসে দরজা খুলতে নরবার্ট তার হাতে ব্যাগগুলো চালান দিয়ে আমাকে সঙ্গে করে সিঁড়ি দিয়ে পা চালিয়ে দোতলায় উঠে এলো। আগে বাবাকে দেখবে তো? এক্ষুনি। একটা বইয়ে ঠাসা ঘরের ভিতর দিয়ে যে ঘরে গিয়ে ঢুকলাম সেটা শোবার ঘর। একপাশে একটা খাটে লেপের তলায় একজন পৌর শুয়ে আছেন আধ বোঝা চোখে। তাকে হাঁ করা মুখ দিয়ে দমকে নিঃশ্বাস বেরোচ্ছে। ভদ্রলোকের পাতলা হয়ে আসা কালো চুলের অল্প পাকা চুল মিশেছে। আন্দাজে মনে হয় বছর 55 বছর। তার মাথায় আর ডান কনুয়ে ব্যান্ডের যে অপটু হাতের কাজ সেটা দেখলেই বোঝা যায়। ইনি যে হাইনরিখ স্টাইনার সেটা আর বলে দিতে হয় না। খাটের পাশে দাঁড়িয়ে চোখে জল মুছছে একটি 16-17 বছরের মেয়ে। নরবার্ট তাকে দেখিয়ে বলল, আমার বোন লেনি। আমি এগিয়ে গিয়ে ভদ্রলোকের নাড়ি দেখলাম। স্পন্দন প্রায় নেই বললেই চলে। আমার বাবার মৃত্যুর সময় আমি পাশেই ছিলাম। তার মুখে যে মৃত্যুর ছায়া দেখেছিলাম, এখানেও তাই দেখছি। আর দেরি করা চলে না। আমি জানতাম এই অবস্থায় বড়ি গেলানো চলবে না, তাই একটা কাগজের মোড়কে দুটো বড়ি গুঁড়িয়ে নিয়ে গিয়েছিলাম। লেনিকে বললাম, তোমার পাশেই টেবিলে ফ্লাস্ক আর গেলাস আর গেলাই দেখছি, আমাকে এক গ্লাস জল দাও। লেনি যখন ঢালছে তখন একটা শব্দ শুনে আমার দৃষ্টি প্রফেসর স্টাইনারের দিকে চলে গেল। তার ঠোঁট কাঁপছে। একটা শব্দ বেরোলো, আহ। আমি নরবার্টের দিকে চাইলাম। আমার মার নাম ছিল হানা। প্রফেসরের মুখ এখনো হাঁ। আমি মোড়ক খুলে জলের গ্লাস হাতে নিয়ে রুগীর পাশে গিয়ে তার হাঁ করা মুখের ভেতর জল আর পাউডার ঢেলে দিলাম। আর কিছু করতে হবে কি? নরবার্ট প্রশ্ন করলো। বললাম, হ্যাঁ, আমি একটু কফি খাবো, ব্ল্যাক কফি। লেনি ঘর থেকে বেরিয়ে গেল। ঘড়িতে বার্লিনের টাইম করে নিয়েছিলাম। দেখলাম 6:45। জানলা দিয়ে দেখছি রাস্তার আলো জ্বলে গেছে, আকাশে তারা দেখা যাচ্ছে। এটা জানি যে কাল সকালের আগে ওষুধের ফলাফল জানা যাবে না। তাই কফি খেয়ে নরবার্টকে বললাম, বার্লিনের একটা বিখ্যাত রাস্তার নাম আমি শুনেছি, কুরফুরস্টেন্ডাম। সেটা একবার দেখে আসা যায় কি? হাঁটতে রাজি আছো? নিশ্চয়। দেশে আমি সকালে রোজ 4 মাইল করে হাঁটি। অবশ্যই ক্লান্ত লাগলে সবসময় ট্যাক্সি নেওয়া যায়। আশ্চর্য, পুলিশ শাসিত দেশ। কর্ণধার হলেন দুর্নীতির পরাকাষ্ঠা। অথচ বাইরে থেকে রাজধানীর চেহারা দেখে কিছুই বোঝার উপায় নেই। পুলিশের চোখে পড়ে ঠিকই, কিন্তু সেই সঙ্গে রয়েছে নিরুদ্বিগ্ন জনস্রোত, ঝলমলে দোকানপাট, সিনেমা থিয়েটারের বাইরে সুসজ্জিত নারী পুরুষের ভিড়। নরবার্টকে কথাটা বলাতে ও বলল, সেই জন্যই তো যারা অল্প দিনের জন্য এখানে আসে, তারা বাইরে থেকে হিটলারের শাসনতন্ত্র সম্পর্কে যা শুনেছে সে বিষয়ে সন্দেহ প্রকাশ শুরু করে।
কুরফু স্ট্রেন নামের একটা প্রকাশ পোশাকের দোকান, কোট প্যান্ট শার্ট পুলোভার দেখছি। এমন সময় আমার ডান হাতের কনুইয়ের একটা মৃদু চাপ অনুভব করলাম। ঘুরে দেখি একজন মাঝবয়সী মহিলা আমার দিকে একদৃষ্টে চেয়ে আছেন। প্রফেসর স্যাংখো, ইতস্তত ভাব করে জিজ্ঞাসা করলেন মহিলা। আমি মাথা নেড়ে হ্যাঁ বলাতে দ্বিতীয় প্রশ্ন এলো, কইনেন সি ডায়েচ? ডয়েচ অর্থাৎ তুমি জার্মান বলো? এ প্রশ্নের উত্তরে হ্যাঁ বলাতে ভদ্রমহিলার মুখ আনন্দে উদ্ভাসিত, আর পর মুহূর্তে বিষাদে আচ্ছন্ন হয়ে গেল। আমার হাত দুটো ধরে কাতর কণ্ঠে মহিলা বললেন, হেল্পেন মিক বিটে, হেল্পেন মিক হের প্রফেসর, অর্থাৎ দোহাই প্রফেসর, আমাকে সাহায্য করো। তার কি হয়েছে জিজ্ঞেস করাতে ভদ্রমহিলা বললেন, 30 বছর থেকে তার কাটার বা সর্দির ধাত, আর সেই সঙ্গে মাথার যন্ত্রণা। তুমি কি জানো সর্দির ওষুধ আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি? তোমার আলহাইল মিটেল বড়ি মিরাকিউলর একটা আমাকে দাও দয়া করে। আলহাইল মিটেল হলো সর্বরোগ নাশক। এখন যে ভদ্রমহিলার নাক বন্ধ হয়ে রয়েছে সেটা তার কথা শুনেই বুঝতে পারছিলাম। তোমার নাম কি? নরবার্ট জিজ্ঞেস করল। ফ্রয়লাইন ফ্রিৎজনার, অর্থাৎ মিসেস ফিৎজনার। আমি বললাম, আমি দিতে পারি, কিন্তু একটা শর্তে। আমি যে তোমাকে ওষুধ দিয়েছি সেটা কাউকে বলবে না। ভদ্রমহিলা ঘন ঘন মাথা নেড়ে প্রতিজ্ঞা করলেন তিনি কাউকে বলবেন না। আমার পকেটে 4টে বড়ি ছিল, তার 2টো প্রফেসর স্টাইনারকে দিয়েছি, বাকি 2টো মহিলাকে দিয়ে দিলাম। তোমার কাছে কাগজ পেন্সিল আছে? নরবার্ট প্রশ্ন করল। ইয়া বলে ভদ্রমহিলা তার হ্যান্ডব্যাগ থেকে একটা ছোট্ট নোটবুক আর পেন্সিল বার করলেন। নরবার্ট তাতে তার বাড়ির ফোন নাম্বারটা লিখে দিয়ে বললেন, কাল যে কোনো একটা সময় ফোন করে প্রফেসরকে জানাবে তুমি কেমন আছো। ভদ্রমহিলা ডাঙ্কে সোয়ান বলে ধন্যবাদ দিতে দিতে ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন। আমি ফুরফুর স্টেন নামের একটা রেস্টুরেন্টে ডিনার সেরে নিলাম। 9টায় বাড়ি ফিরে প্রফেসর স্টাইনারের সঙ্গে গিয়ে দেখলাম তিনি ঘুমোচ্ছেন। লেনিকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কি এর মধ্যে কোনো কথা বলেছেন? লেনি বললেন, আরেকবার মার নাম করছিলেন আর বললেন, আমি আসছি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমার ঘরে চলে এলাম। হে প্রভু, মিরাকিউলর যেন ব্যর্থ না হয়। খাটের পাশে একটা টেবিলের উপর চকলেট আর একটা ছোট্ট কার্ডে মেয়েলি হাতে লেখা গুটে নাটট, অর্থাৎ গুড নাইট। দেখে বুঝলাম মায়ের অভাবে লেনি এ বয়সে পাকা গৃহিণী হয়ে উঠেছে। দিনে ধকল গেছে বলে রাতে ঘুমটা ভালোই হলো। গিরিডিতে উঠি 5টায়। এখানে ঘুম ভাঙতে ঘড়ির দিকে চেয়ে দেখি 6টা বাজতে 5। আসলে পালকের বালিশে শুয়ে আরামটা হয়েছে একটু বেশি। আমি চটপট লেপের তলা থেকে বেরিয়ে মাটিতে পা দিতেই কণ্ঠস্বর কানে এলো, উদাত্ত সুরেলা কণ্ঠ। কিন্তু এ যে সংস্কৃত, এ কথাগুলো আমার চেনা। বেদাহমেতাং পুরুষাং মহান্ত মদিত্যং বর্ণং তমস পরস্তাৎ। আমি এই তিমিরাতীত জ্যোতির্ময় মহাপুরুষকে চিনিয়াছি। এ যে উপনিষদের কথা, ছেলেবেলায় বাবাকে আবৃত্তি করতে শুনিয়াছি, আর আজও মনে আছে। আমি গায়ে একটা কোট চাপিয়ে নিয়ে কণ্ঠস্বর লক্ষ্য করে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। গলা আসছে প্রফেসরের ঘরের দিক থেকে। তমেব বিদিত্তাতি মৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতে ইহনায়। সাধক কেবল তাহাকে জানিয়ায় মৃত্যুকে অতিক্রম করেন, তদ্ভিন্ন মুক্তি প্রাপ্তির আর অন্য পথ নাই। প্রফেসরের ঘর খালি। ওই যে ওদিকে দরজা আর ওদিকে ব্যালকনি। রুদ্ধশ্বাসে দরজা দিয়ে বেরিয়ে গিয়ে দেখি প্রফেসর স্টাইনার ব্যালকনির অপর প্রান্তে আমার দিকে পিঠ করে দাঁড়িয়ে ভোরের আকাশের দিকে চেয়ে উপনিষদ আবৃত্তি করছেন। হয়তো আমার পায়ের আওয়াজ পেয়েই মাঝপথে থেমে গিয়ে আমার দিকে ঘুরে কয়েক মুহূর্তে চেয়ে থেকে যেন একটু অবাক হয়ে প্রশ্ন করলেন, কস্তাম, অর্থাৎ তুমি কে? সংস্কৃতে তুমি কে? আমি জার্মানি উত্তর দিলাম, আমি ত্রিলোকেশ্বর শঙ্কু। ত্রিলোকেশ্বর বিষ্ণু, শিব না সূর্য? আমি জানতাম আমার এই 3টে কি বোঝায়। আমি মৃদু হেসে বললাম, কোনোটাই না। আমি ভারতবর্ষে বিজ্ঞানের অধ্যাপনা করি। আমি একজন আশ্চর্য আয়ুর্বেদিক ওষুধ পেয়েছি।
যেটা সবসময় সব ব্যায়ামই কাজ করে। লন্ডনে মিরাকিউরল? ভদ্রলোক আমাকে বাধা দিয়ে বললেন, আমি তোমার ওষুধে ভালো হয়ে উঠেছি, তাই আমি ভাবছিলাম এই 4 বছর তো দুর্যোগ ছাড়া কিছুই জোটেনি আমার কপালে, হঠাৎ ঈশ্বর আমার উপর এত সদয় হলেন কেন? কিন্তু ত্রিলোকেশ্বর, আমি তো মৃত্যুকে বরণ করে নিয়েছিলাম, কারণ বেঁচে থেকে তো আর কোনো লাভ নেই, আমার তো কোনো লাভ নেই। লাভ আছে প্রফেসর স্টাইনার। কাল আপনার ছেলে বলছিল আপনি ভালো হয়ে উঠলে আপনাকে জার্মানি থেকে সরিয়ে নিয়ে যাবার উপায় সে নিশ্চিত বার করবে। তাতে যদি প্রতারণার আশ্রয় নিতে হয় তাতেও ক্ষতি নেই। শটে সাট্টাম কথাটি আপনি জানেন। এই রাজ্যে এই অন্ধকার যুগে নীতির কথা ভাবলে চলবে না। আপনি বাইরে থেকে কোথাও চলে গিয়ে আপনার কাজ আবার শুরু করুন। সৌম্যদর্শন পণ্ডিত যেন আপন মনেই বলে উঠলেন, প্যারিস আদ্রে আদ্রে ভোরসোয়া। আমার বন্ধু সে ভারত তাত্ত্বিক কতবার বলেছে এখান থেকে চলে যাও, এখানে চলে এসো। বেশ তো, তাই যাবেন আপনি? স্টাইনার উদার দৃষ্টিতে সবে ওঠা সূর্যের দিকে চেয়ে বললেন, কত কাজ বাকি, কত কাজ বাকি। এরা কিছুই করতে দেয়নি আমাকে। ভাগ্যের কি পরিহাস! নাৎসি পার্টি, যাদের নাম উচ্চারণ করতে মন বিষিয়ে ওঠে। এরা স্বস্তিককে করেছে তাদের প্রতীক, সিম্বল, এমব্লেম। সু অর্থাৎ ভালো, অস্তি অর্থাৎ আছে, এই হলো স্বস্তি। আর এর থেকে স্বস্তিক এরা বলে সাভাল সিটা। এর চেয়ে প্রফেসর কথা থামাতে হলো, আর সেই সঙ্গে আমিও তটস্থ। বাড়ির সদর দরজায় ধাক্কা পড়ছে সজোরে, একবার নয় 3 বার। আবার তারা? গভীর উৎকণ্ঠার সুরে বললেন স্টাইনার। বাইরে একটা পায়ের শব্দের সঙ্গে সঙ্গে নরবার্ট আর লেনি ব্যালকনিতে ছুটে এলো। বাবাকে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে দুজনের মুখ হাঁ হয়ে গেল। পর মুহূর্তে বিস্ময় কাটিয়ে উঠে নরবার্ট তার বাবাকে হাতে ধরে টেনে ঘরে নিয়ে গিয়ে বলল, বিছানাতে শুয়ে পড়ো এক্ষুনি, মুমূর্ষুর অভিনয় করতে হবে। গেস্টোপো আবার এসেছে। এর মধ্যে আরো 3 বার দরজায় ধাক্কা পড়েছে। স্টাইনার বিছানায় শোয়া মাত্র লেনি এক টানে লেপটা তার উপর টেনে তার চোখ বুজিয়ে মুখ হাঁ করিয়ে দিল। কয়খান সি পাপা, অর্থাৎ হাঁপ ধরার মতো করে নিঃশ্বাস নাও বাবা। নরবার্ট ঘর থেকে বেরিয়ে গেল, আমি তার পিছনে। দরজায় বা 3 গুণ জোরে ধাক্কা পড়ছে। সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলতে সশস্ত্র পুলিশ ভিতরে ঢুকে এলো। পর মুহূর্তে নরবার্টের দিক থেকে তার দৃষ্টি আমার দিকে ঘুরে এলো। তারপর ডান হাত প্রসারিত করে উপর দিকে তুলে বলল, হাইল হিটলার। আমাকে নির্বাচক পুলিশের গলা সপ্তমে ছড়ে গেল, হাইল হিটলার। সর্বনাশে সমুৎপন্নে অর্ধং ত্যাজ্যতি পণ্ডিত। অর্ধেক কেন, আমি গোটা আত্মসম্মান ত্যাগ করে ঝামেলা বাঁচানোর জন্য ডান হাত তুলে দিব্যি বাঁচখায় গলায় বললাম, হাইল হিটলার। প্রফেসর স্টাইনারই যখন অভিনয় করেছেন তখন আমারই বা করতে আপত্তি কি? পরে জেনেছিলাম ইনি গেস্টোপো নন। গেস্টোপোর কোনো ইউনিফর্ম নেই। ইনি হলেন গেস্টোপোর মাস্তুতো ভাই ব্ল্যাক শার্ট। এবার হাত নামিয়ে ব্ল্যাক শার্ট বললেন, আমার সঙ্গে চলো জলদি, কাম মিট মি স্মেল। লোকটি বলে কি? জিজ্ঞাসা করলাম, কোথায়? সে পরে জানতে পারবে। ভদ্রলোক, ভদ্র পোশাক পরে নাও, তার সঙ্গে তোমার যা কিছু আছে সব নিয়ে নাও। বুঝতে পারলাম আমি নিরুপায়, এদের আদেশ মানতেই হবে। বললাম, 5 মিনিট সময় দাও, আমি তৈরি হয়ে আসছি। পোশাক বদলে সুটকেসটার দিকে দৃষ্টি দিতে মনে হলো স্যান্ড্রাসের দেওয়া লুগার অটোমেটিকটা তাতে রয়েছে। আমি জানি এরা আমায় সার্চ করতে পারে, তাও পিস্তলটা প্যান্টের পকেটে নিয়ে নিলাম। ঘর থেকে যখন বেরোবো তখন নরবার্ট এসে হাজির। তার মুখ ফ্যাকাশে, চোখের জলে চল চিকচিক করছে। আমায় ক্ষমা করো প্রফেসর। আমি নরবার্টের পিঠে দুটো চাপড় মেরে বললাম, ছেলে মানুষই করো না। আমাকে মনে হয় না এখন এরা তোমার বাবার ওপর আর অত্যাচার করবে। এই বেলা ভেবে স্থির করো তোমরা কি করে পালাবে। আমার সম্বন্ধে একদম ভেবো না। আমার মন মিথ্যে বলে না, এটা আমি আগেও দেখেছি। মন বলছে আমার মৃত্যুর সময় এখনো আসেনি, কাজেই তোমার কর্তব্য তুমি করে যাও। এদেশে তোমাদের কোনো ভবিষ্যৎ নেই। তোমার বাবা প্যারিস যেতে চান, তুমি তার ব্যবস্থা করো। মনে রেখো, এই অবস্থায় জাল জুয়াচুরি মিথ্যার আশ্রয় নেওয়া কোনোটাই অন্যায় নয়। নরবার্ট রুমাল দিয়ে চোখ মুছে বলল, একটা কথা। কি? মিসেস ফিতরার এক্ষুনি ফোন করেছিলেন, তার সর্দি সেরে গেছে। গুড।
নরবার্ট ও লেনিকে গুড বাই করে পুলিশের সঙ্গে বেরিয়ে পড়লাম। বাইরে এসে দেখি বাড়ির সামনে এক বিশাল কালো গাড়ি দাঁড়িয়ে আছে। এমন গাড়ি আমি এর আগে দেখিনি, তাই নামটা জিজ্ঞেস না করে পারলাম না। উত্তর এলো ডাইমলার। গাড়ি দরজা খুলে আমাকে ঢুকিয়ে দিয়ে আমার পাশেই বসলেন পুলিশ। গাড়ি রওনা দিল, আর একটি মাত্র প্রশ্ন করেছিলাম, আর তার জবাবও পেয়েছিলাম। আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে পারি কি? কারিন হল। এটা বুঝতে পারছিলাম যে আমরা উত্তর দিকে চলেছি। প্রশস্ত আরামদায়ক গাড়ি, মসৃণ রাস্তা। গাড়ি যে চলছে তা প্রায় টেরই পাওয়া যায় না। মিনিট 15 চলার পর তন্দ্রা এসে গেল। যখন আবার সজাগ হলাম তখন দেখলাম বাইরের দৃশ্য একবারে বদলে গেছে। আমরা শহর ছেড়ে গ্রামাঞ্চলে চলে এসেছি। গাছপালা, ক্ষেত খামার, কৃষকদের ছোট ছোট কটেজ, বাড়ি মিলিয়ে মনোরম দৃশ্য, যার সঙ্গে আমার দেশের পল্লীগ্রামের দৃশ্যের কোনো সাদৃশ্য নেই। এতক্ষণ কথা না বলে অস্বস্তি লাগছিল, তাই আমার পার্শ্ববর্তী ভদ্রলোককে আর একটা প্রশ্ন করলাম। আমার নাম তুমি নিশ্চয়ই জানো, তোমার নামটা কি জানতে পারি? উত্তর এলো এরিক ফ্রম। এবার বাইরের দৃশ্য বদলে গেল। এখানে গাছপালা অনেক বেশি, খোলা প্রান্তরের বদলে দুপাশ ফলের বাগান। যদি শীতকাল বলে গাছের সব পাতা ঝরে গেছে। এবার বাঁয়ে একটা দীর্ঘ পাঁচিল পড়ল। কিছুদূর গিয়ে পাঁচিলের গায়ে একটা প্রকাণ্ড ফটকের মধ্য দিয়ে আমাদের গাড়িটা ঢুকে গেল। প্রায় আধ মিনিট ধরে আমরা এগিয়ে চললাম প্রশস্ত নুড়ি ঢালা পথ দিয়ে। এ কোথায় এলাম? কোনো বাসস্থানের চিহ্ন তো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। এবার একটা মোড় ঘুরেই আমাদের গন্তব্যস্থলে চোখ পড়ল। এটা যে একটা প্রাসাদ তাকে সন্দেহ নয়, তবে প্রাচীন নয়, অথবা প্রাচীন হলেও সম্প্রতি যে অনেক সংস্কার হয়েছে সেটা বোঝা যায়। একটা বিস্তীর্ণ বাগান, তাতে ফুলের কেয়ারি, লিলি ফুল, শ্বেত পাথরের মূর্তি সবই আছে। সেই বাগানে 3 দিক ঘিরে প্রাসাদ। তারই একদিক একটার বিশাল সদর দরজার সামনে আমাদের গাড়িটা থামলো। আমরা দুজন গাড়ি থেকে নেমে প্রহরীকে পেরিয়ে সেই দরজা দিয়ে প্রাসাদের ভিতরে ঢুকলাম। প্রথমেই পড়লো একটা ঘর, যেটা লম্বায় অন্তত 50 গজ তো হবেই। ঐশ্বর্যের এমন জলজান্ত নমুনা আমি আর দেখিনি। মাথার ওপর বিশাল বিশাল ঝাড় লণ্ঠন, দেওয়ালে গিল্টি করা ফ্রেমে বাঁধানো জগৎবিখ্যাত শিল্পীদের আঁকা তেল রঙের ছবি। ঘরের এ প্রান্তে দোতলায় যাবার জন্য প্রশস্ত ঘোরানো সিঁড়ি। এই ঘর পেরিয়ে আমরা আর একটা ঘরে পৌঁছালাম, যেটাকে বলা যেতে পারে রিসেপশন রুম। এখানে বসার জন্য বড় বড় সোফা, কাউচ, বাহারের চেয়ার ছাড়া এক পাশে একটা প্রকাণ্ড টেবিল, যার ওপর রয়েছে কাগজপত্র, টেলিফোন, ফুলদানি, জলের ফ্লাস্ক ইত্যাদি। এরিক একটা সোফার দিক নির্দেশ করে নিজে এক কোণে একটা সুদৃশ্য চেয়ারে বসলো। পুরো পারস্য দেশীয় কার্পেটের ওপর দিয়ে নিঃশব্দে এগিয়ে গিয়ে সোফায় বসে নরম গদিতে প্রায় 4 ইঞ্চি ডুবে গেলাম। এখনো জানি না কি কারণে আমাকে এখানে আনা হয়েছে, তবে এটা দেখছি যে একটা ভিত্তস্থানীয় লোক আমার প্রাসাদে ঢুকতে দেখি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেছে। মিনিট 5 বসার পর প্রাসাদের চতুর্দিক থেকে নানান ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজছে। এমন সময় এরিক হঠাৎ তরাক করে উঠে দাঁড়িয়ে ডান হাত তুলে হাইল হিটলার বলল, আর সঙ্গে সঙ্গে ঘরে প্রবেশ করলেন ছাই রঙের ডবল ব্রেস্টেড স্যুট পরা এক বিশাল বপু এক ব্যক্তি। তিনি আমার দিকে এগিয়ে এসে স্প্রেখেন সি ডয়েচ প্রশ্ন করতে আমি বুঝলাম এর ছবি আমি দেখেছি। আমি হ্যাঁ বলতে ভদ্রলোক আরো 2 পা এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে তার দ্বিতীয় প্রশ্ন করলেন, কেনেন সি মির, অর্থাৎ তুমি আমাকে চেনো? আমি বললাম, ভারতবর্ষে যারা খবরের কাগজ পড়ে তার অধিকাংশ তোমার চেহারার সঙ্গে পরিচিত, হের গৌরিং। হিটলারে পরই আমার স্থান। পায়চারি শুরু করে বললেন হের গৌরিং। জার্মানির সামরিক শক্তির প্রধান কারণ আমি। জলে স্থলে অন্তরিক্ষে জার্মানির তুল্য শক্তিশালী দেশ আর নেই। আমি চুপ করে রইলাম। তুমি এখন কোথায় এসেছো জানো? পায়চারি থামি আমার দিকে ফিরে প্রশ্ন করলেন গৌরিং। আমি বললাম, কারিন হল। কারিন হল কি জানো? মনে হচ্ছে তোমার বাসস্থান। কারিন ছিল আমার প্রথম স্ত্রীর নাম। কারিন ফর কাটসাফ। 1931-এ তার মৃত্যু হয়। কারিন হল আগে ছিল একটা হান্টিং লজ। এটাকে আমি কিনে নিয়ে একটা প্রাসাদে পরিণত করি। এটা একাধারে কারিনের স্মৃতিসৌধ এবং আমার কান্ট্রি হাউস। অদূর ভবিষ্যতে কারিন হল হবে পৃথিবীর শ্রেষ্ঠ সৌধের মধ্যে একটি। আপাতত কথা শেষ, কিন্তু এটা বুঝতে পারছি যে গেউরিং একদৃষ্টে আমার দিকে চেয়ে রয়েছে।
এবার যে প্রশ্নটার জন্য আমি অপেক্ষা করছিলাম সেই গৌরিং এবার গম্ভীর গলায় উচ্চারিত হলো। 17 নম্বর ফ্রেডরিক স্ট্রিটের ওই বর্বর ইহুদি স্টাইনের বাড়িতে তুমি কি করছিলে? আমায় কয়েক মুহূর্তে ভাবতে হলো সত্যি বলবো না বানিয়ে বলবো। তারপর মনে হলো বানিয়ে বলে হয়তো এখনকার মতো রেহাই পেতে পারি, কিন্তু আসলে কি ঘটেছে সেটা বার করতে এদের মতো দুর্ধর্ষ গুপ্ত পুলিশের সময় লাগবে না। তাই যতটা পারি সাহস সঞ্চার করে বললাম, পুলিশি অত্যাচারের প্রফেসর স্টাইনারের প্রাণ সংশয় হওয়াতে আমাকে লন্ডন থেকে নিয়ে আসা হয় ওর চিকিৎসার জন্য। মিরাকেউডেলে কাজ দিয়েছে। গৌরিং এর চোখ জলজল করে উঠল। যে জাতকে আমার নির্বংশ করতে চলেছি তারই একজনকে তুমি অনুকম্পা দেখাচ্ছ? ইহুদিরা কি জানে, কি জানো? আমি কিছু বলার আগেই গৌরিং ইহুদিদের সম্পর্কে 5টা বিশেষণ প্রয়োগ করলো। গ্রাউসাম, নিডের, গাইডসিক, লিস্টিক, বেডেন কেলেন্স, অর্থাৎ অসভ্যহীন, লোভী, ধূর্ত, বিবেকহীন। লোকটার প্রতি আমার অশ্রদ্ধা কমেই বাড়ছিল। এই শেষ কথাগুলো হয়তো আমার মাথা গরম হয়ে গেল। আমি বললাম, আমি জাত মানি না, আমি বিজ্ঞানী। একজন ইহুদি বৈজ্ঞানিক আমার আরাধ্য দেবতা, তার নাম অ্যালবার্ট আইনস্টাইন। চোখের সামনে গৌরিং এর মুখ দেখতে দেখতে লাল হয়ে গেল। তুমি কি ভাবছো স্টেইনার রেহাই পাবে? ভাবছি না, আশা করছি। তোমার আশা আমি পায়ের তলায় গুঁড়িয়ে দিলাম। স্টেইনার মেয়াদ শুধু আজকের দিনটা। একটি ইহুদিকেও আমরা পার পেতে দেব না। তারাই আমাদের দেশকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছিল। আগাছার মতো এদের এক এককে ধরে উপড়ে ফেলতে হবে। আজকে এই পর্যন্তই। পরের অংশটা আবার অন্যদিন একদিন আমরা আলোচনা করব। এই পর্যন্ত।